আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে একটা ভয়াবহ ডিজাস্টার ঘটে গেল। আমরা সবাই খোঁজ পেয়েছি সেই ডিজাস্টারটা কোথায় হয়েছে, উত্তরবঙ্গে। সেই ডিজাস্টারটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, তার প্রভাবে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ডিজাস্টার থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, এই সমস্ত কিছু কিন্তু আজকে আলোচনা করা হবে। তাহলে আজকের টপিকের নাম কি? আজকের টপিকের নাম হচ্ছে ডিজাস্টার অফ নর্থ বেঙ্গল 2025। চলুন তাহলে এই টপিকটা নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করে নিই। ঘটনার সময়কাল, এই ডিজাস্টারটা কখন ঘটেছিল না 3rd to 5th, 3 থেকে 5ই অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাসের 3 থেকে 5 তারিখে কিন্তু এই ডিজাস্টারটা ঘটে যায়। ঠিক আছে, পরিলক্ষিত ডিজাস্টার এখানে কোন কোন ঘটনা দেখা গিয়েছিল না দুটো জিনিস উত্তরবঙ্গে দেখা গিয়েছিল। একটা হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড আর একটা হচ্ছে ল্যান্ডস্লাইড, অর্থাৎ বন্যা এবং ভূমিধস। এরপর চলুন আমরা দেখে নেব এই যে ঘটনাটা ঘটেছিল তার জন্য কোন কোন নদীগুলো মেনলি দায়ী ছিল বন্যার জন্য। সেই নদীর নামগুলো আমরা একটু জেনে নেব, তার কারণ এক্সামে আমাদের ধরতে পারে না। নদীর নাম হচ্ছে তিস্তা, তোরসা, জলঢাকা, কালজানি, মহানন্দা, বালসন, রায়ডাক এবং নানা শাখা উপশাখা নদী কিন্তু এই সমস্ত বন্যার জন্য কিন্তু মেন দায়ী ছিল। এবার চলুন আমরা দেখে নিই এই যে উত্তরবঙ্গে যে বন্যা হয়েছিল বা ভূমিধস হয়েছিল তার কারণগুলো আমরা একটু দেখে নিই। এই উত্তরবঙ্গের বন্যা বা ভূমিধসের জন্য আমরা কারণগুলোকে টোটাল দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ বা ন্যাচারাল কজ, আর একটা হচ্ছে ম্যানমেড কারণ বা মানবসৃষ্ট কারণ। চলুন প্রথমে আমরা মানবিক কারণগুলো দেখে নিই। এক হচ্ছে অতিরিক্ত ভারী বৃষ্টি, না 3 থেকে 5 তারিখে পাহাড়ি অঞ্চলে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত হয়। ঠিক আছে, এটা একটা মেন কারণ ছিল। 2 নম্বর কি, পাহাড়ের ঢাল থেকে আকস্মিক মানে হঠাৎ করে জলধারার পরিমাণটা কিন্তু বেড়ে যায়। 3 নম্বর কারণ কি ছিল? 3 নম্বর কারণ ছিল নদীগুলির জলস্তর কিন্তু দ্রুত বৃদ্ধি পায়। কি জন্য নদীগুলোর জলস্তর দ্রুত বৃদ্ধি পায়? তার কারণ সেডিমেন্টেশনের জন্য। পরে আমরা ব্যাখ্যা করব সেডিমেন্টেশন কি। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে ভূমিধস। তাহলে এই 4টে কারণ ছিল কিন্তু প্রাকৃতিক কারণ। এবার চলুন আমরা চলে যাব মানবিক কারণ কি। মানবিক কারণের মধ্যে প্রথমে পড়ে হচ্ছে সেডিমেন্টেশন। সেডিমেন্টেশন কাকে বলে না, নদীর তলায় অতিরিক্ত যদি পলি জমা হয় তাহলে কি হবে, নদীর গভীরতা কমে যাবে। এই নদীর গভীরতা যদি কমে যায় তখন কি হবে, নদীর জলদান ক্ষমতা কমে যাবে। তখন কি হবে, অটোমেটিক বন্যা হবে। চলুন ব্যাপারটা আমি একটু আপনাদেরকে বোঝাই সেডিমেন্টেশন কি। দেখুন এটা হচ্ছে একটা 1 লিটার জলের বোতল। এবার এই 1 লিটার জলের বোতলে কত জল ধরবে? নিশ্চয়ই 1 লিটারের জল ধরবে। এবার দেখা গেল আমি যদি এখানে বালি দিয়ে দিই, দেখা গেল হয়তো এইটুকু অংশ আমি বালিতে পূর্ণ করে দিলাম, তখন কি হবে, আপনি যদি এখানে 1 লিটার জল দেন, 1 লিটার জল কি ধরবে? ধরবে না। তখন যখনই আপনি 750 গ্রাম জল দেবেন বাকি জলটা কিন্তু কি হবে, বাইরে পড়ে যাবে, ফ্লো হয়ে যাবে। কিন্তু এই পলিটা যদি আমরা নিয়মিতভাবে বার করি তাহলে কিন্তু 1 লিটার বোতলে 1 লিটারের জল ধরবে। ঠিক সেরকম নদীর ক্ষেত্রে কি হয়, প্রত্যেক নদীর একটা নির্দিষ্ট জলধারণ ক্ষমতা থাকে। এবার নদীতে ঠিক এই বোতলের মতো যদি পলি জমতে থাকে তাহলে কি হবে, নদী যে পরিমাণ জলধারণ করতে পারতো তার থেকে কম জলধারণ করতে পারবে এবং তখনই বন্যাটা দেখা যায়। আশা করি সেডিমেন্টেশন কি এই বোতলের সাহায্যে আমরা বুঝতে পেরেছেন। এবার চলুন 2 নম্বর আমরা কি দেখে নেব, অবৈজ্ঞানিক নির্মাণ। আমরা জানি যে যেহেতু উত্তরবঙ্গ হচ্ছে ট্যুরিজমের জন্য পপুলার, তাই সেখানে কি হচ্ছে, নদীর তীরে বাড়ি, হোটেল, রিসোর্ট নির্মাণের কারণে নদীপথের সংকোচন হয়। এর ফলে কিন্তু বন্যা দেখা গেছে। ঠিক আছে, নদী দখল ও বালি পাথর খনন, জলপ্রবাহের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে এর ফলে। এবার দেখুন, মনে করুন আমি হয়তো এখানে একটা বুঝতে হবে অবৈজ্ঞানিক নির্মাণ বলতে কি না, প্রত্যেক নদীর কিন্তু একটা নির্দিষ্ট গতিপথ থাকে। গতিপথ মানে কি, সে বর্ষাকালে একটা নির্দিষ্ট জায়গাতে জল ফ্লো করবে, কিন্তু ঘটনাক্রমে শীতকালে কি হয় বা শীতকালে কিংবা গ্রীষ্মকালে কি হয়, তার জলের পরিমাণটা কমে যায়। তাই নদী যতটা জায়গাতে প্রবাহিত হওয়া উচিত সেই পরিমাণ জায়গায় কিন্তু প্রবাহিত হয় না। ধরে নিন এই দুটো হাত আছে, এই দুটো হাত হচ্ছে নদীর সর্বোচ্চ জলের গতিপথ, অর্থাৎ এই পরিমাণ জায়গাতে নদী কিন্তু প্রবাহিত হবে। এবার শীতকালে কি হয়, একটু সংকুচিত হয়ে যায়, বর্ষাকালে বেড়ে যায়, আবার গ্রীষ্মকালে সংকুচিত হয়ে যায়। এবং মানুষ কি করে, মানুষ যখনই শীতকালে সংকুচিত হয়ে যায় দীর্ঘদিন এই সংকোচনের ফলে দেখা গেল নদীর জল বাড়লো, তখন এই যে অতিরিক্ত যে বাইরের যে জায়গা সেখানে মানুষ মনে করে যে নদী আর কখনোই আসবে না, তাই সেখানে বাড়িঘর হোটেল নির্মাণ করে ফেলে। কিন্তু একদিন না একদিন তো জল বাড়বে,
একদিন একদিন যখন জল বাড়বে তখন কি হবে, তখন অবশ্যই এগুলো ভাঙাচোরা হয়ে যায়। এইটা হচ্ছে মেন কারণ। বুঝতে পারলাম। দেখা গেল আর একটা বাস্তব উদাহরণ দিয়ে তাহলে আমরা ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবেন। দেখা গেল হয়তো আমি সর্বোচ্চ রুটি 10টা খেতে পারি, আর সব থেকে কম রুটি খেতে পারি 2টো। আমি এভারেজ রুটি খাই দেখা গেল হয়তো প্রতিদিন 5টা। এবার দেখা গেলো প্রতিদিন আমার হয়তো ফ্যামিলিতে 5টা করে আমার জন্য রুটি করে, কিন্তু দেখলো হঠাৎ করে আমার একদিন খুব খিদে পেয়ে গেল, দেখলো 10টা খাওয়ার খুব ইচ্ছা, কিন্তু করেছে কটা 5টা, তখন কি হবে, আমার সমস্যা হবে। ঠিক সেম ঘটনা কিন্তু এখানে দেখা গেছে যে নদীর তীরে বাড়ি, হোটেল, রিসোর্ট নির্মাণের জন্য নদীপথে সংকোচন হয়েছে এবং কি বলে জলপ্রবাহের নদীর দখল এবং বালি পাথর খননের জন্য জলপ্রবাহের স্বাভাবিক গতিপথটা ব্যাহত হয়েছে, যার জন্য কিন্তু বন্যা হয়ে গেছে। চলুন 4 নম্বর আমরা কি দেখে নেবো, ড্রেনেজ ও জল নিকাশের অভাব। না বৃষ্টির জল বের হতে না পেরে পার্শ্ববর্তী এলাকায় কিন্তু প্লাবন দেখা গেছে। আর একটা কি, ভুটান বা আপস্ট্রিম থেকে হঠাৎ করে কি হয়েছিল, প্রচুর পরিমাণ জল কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল, যার জন্য নিচু এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছিল। তাহলে এই কারণের মধ্যে মেন কারণ যদি আমরা চিহ্নিত করি, তাহলে মেন কারণ কি হবে, মেন কারণ 3টে। এক হচ্ছে অতিরিক্ত পাহাড়ি বৃষ্টি, 2 নম্বর হচ্ছে নদীর ক্ষীণ জলধারণ ক্ষমতা, আর 3 নম্বর হচ্ছে অবৈজ্ঞানিক নির্মাণ। এই 3টে ছিল কিন্তু মেন কারণ। তার সাথে একটা আপনি জয়েন করতে পারেন যে ভুটান থেকে অর্থাৎ আপস্ট্রিম থেকে হঠাৎ করে জল ছেড়ে দেওয়া। তাহলে আমরা বুঝতে পারলাম কি কারণে বন্যা হয়েছে, কখন হয়েছে, ঠিক আছে, এবং কোন কোন নদী দায়ী। এবার চলুন এই ঘটনার সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আমরা কিন্তু দেখে নেব। এই যে উত্তরবঙ্গে যে বন্যাটা হয়েছিল বা ল্যান্ডস্লাইড হয়েছিল, সব থেকে বেশি প্রভাবিত হয়েছিল কোন এলাকা, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দার্জিলিং। দার্জিলিং হচ্ছে মিরিক, আমরা সবাই জানি মিরিক আমরা বেড়াতে গেছি। আর কি, সুখিয়া পরখি। 2 নম্বর কি ছিল, জলপাইগুড়ি। জলপাইগুড়ি কোন কোন জায়গা, ডুয়ার্স, নাগরাকাটা, বানারহাট, বামনডাঙ্গা, টান্ডু চা বাগান ইত্যাদি। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কি, মিরিক সব থেকে ঝুঁকিপূর্ণ ছিল, তার কারণ এখানে 11 জনের মৃত্যু হয়েছিল এবং 10 জন নিখোঁজ হয়েছিল। এবার চলুন আমরা দেখে নেব অন্যান্য প্রভাবিত এলাকা কি কি ছিল। অন্যান্য এলাকার মধ্যে ছিল আলিপুরদুয়ার জেলা। এরপর চলুন আমরা দেখে নিই এই ঘটনায় টোটাল কজন মৃত্যুবরণ করেছিল। এই ঘটনায় টোটাল মৃত্যুবরণ করেছিল প্রায় 40 জনের বেশি কিন্তু মৃত্যুবরণ করেছিল। আর কজন গৃহহারা হয়েছিল, প্রায় 1000-এরও বেশি গৃহহারা হয়েছিল। চলুন এরপর আমরা আরো কিছু ক্ষতিগ্রস্ত নিদর্শনগুলো দেখে নিই, তার কারণ এগুলো পরীক্ষায় ধরতে পারে। 1 নম্বর হচ্ছে দুদিয়া আয়রন ব্রিজ। দুদিয়া আয়রন ব্রিজ নদী ভাঙার ফলে কিন্তু ভেঙে গিয়েছিল। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে শিলিগুড়ি দার্জিলিং SS-12 সড়ক সেতু ভেঙে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। চলুন 3 নম্বর দেখে নেব কি, পুলবাজার থানালিনা ব্রিজ ভেঙে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। 4 নম্বর কি, রোহিণী হিল রোড ভূমিধস ও বন্যার ফলে কিন্তু ব্লক হয়ে গিয়েছিল। 5 নম্বর কি, বালসান নদীর কিন্তু সেতু ভেঙে গিয়েছিল। বুঝতে পেরেছেন। তাছাড়া এই যে সমস্ত জায়গাগুলো আছে, ডুয়ার্স, নাগরাকাটা, বানারহাট, বামনডাঙ্গা ইত্যাদি জায়গাও কিন্তু বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, অনেক বাড়িঘর ভেঙে গিয়েছিল, অনেক মানুষ নিখোঁজ হয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল, অনেক মানুষ কিন্তু গৃহহারা হয়েছিল। এবার চলুন আমরা দেখে নেব, এটা কোশ্চেন ধরতে হবে, উত্তরবঙ্গে যখন বন্যা বা ধস হয় তার পূর্বাভাস কিভাবে দেওয়া হয়। চলুন আমরা দেখে নিই। না মেনলি এই কিছু কিছু জিনিস আছে, এগুলোকে মেনটেন করে পূর্বাভাস দেওয়া হয়। 1 নম্বর হচ্ছে IMD, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ওয়েদার রেডার অ্যান্ড রেনফল অ্যালার্টের মাধ্যমে দেয়। 2 নম্বর কি, নদীর জলস্তর গজ এবং ফ্লাড মনিটরিং এর মাধ্যমে দেয়। 3 নম্বর স্যাটেলাইট ইমেজ, যেমন ইসরো এবং নাসা স্যাটেলাইট ইমেজ দেখে তার মাধ্যমে দেয়। 4 নম্বর ল্যান্ডস্লাইড সেন্সর প্লাস স্লোপ মনিটরিং এর মাধ্যমে দেয়। 5 নম্বর ড্যাম বা ব্যারেজের ওয়াটার রিলিজ ডাটা দেখে দেয়। 6 নম্বর জেলা প্রশাসনের আর্লি ওয়ার্নিং সিস্টেমের মাধ্যমে দেয়। আর 7 নম্বর হচ্ছে স্থানীয় অভিজ্ঞতা প্রাকৃতিক সংকেতের মাধ্যমে হয়। এই স্থানীয় অভিজ্ঞতা প্রাকৃতিক সংকেতের মাধ্যমে যেগুলো হয় সেগুলো কোনো বৈজ্ঞানিক কারণ নয়, কিন্তু এই অভিজ্ঞতার মাধ্যমে আমরা দিই। যেমন কয়েকটা ঘটনার জন্য দেখিনি, যেমন কি হয়, পাহাড়ে অস্বাভাবিক যদি শব্দ শোনা যায় তাহলে সেটা ধরে নিতে হবে ভূমিধস হতে চলেছে, কারণ হচ্ছে ভূমিধসের আগে অনেক সময় পাহাড়ে অস্বাভাবিক শব্দ আমরা শুনতে পাই। 2 নম্বর কি, নদীর স্রোত হঠাৎ বেড়ে যায়। 3 নম্বর কি, মেঘ হঠাৎ কালো রং হয়, অর্থাৎ মেঘের কালো রঙের ঘনত্ব কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পায়। আর কি, রাতের দিকে বাতাসের দিক পরিবর্তন করে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখলে আমরা বুঝতে পারবো যে সেখানে বন্যা বা ভূমিধস বা প্রাকৃতিক ঘটনা ঘটবে। চলুন তাহলে আমরা দেখে নেব এই যে উত্তরবঙ্গের প্রাকৃতিক যে ঘটনাগুলো ঘটে সেগুলো আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি।
নিয়ন্ত্রণের কিন্তু দুটো উপায় আছে, একটা হচ্ছে প্রাকৃতিক উপায়, একটা হচ্ছে মানবিক উপায়। চলুন দেখে নিই প্রাকৃতিক উপায় কি আছে। এক নম্বর হচ্ছে বনায়ন, অর্থাৎ গাছ লাগাতে হবে। গাছ লাগাবার কোনো বিকল্প নেই, আমরা সবাই জানি। গাছ লাগাও প্রাণ বাঁচাও। 2 নম্বর নদীর স্বাভাবিক পথকে কিন্তু বজায় রাখতে হবে, যাতে নদী নিজের গতিপথ বজায় রাখতে পারে। 3 নম্বর জলাভূমি এবং ডোবা খাল সংরক্ষণ করতে হবে, যাতে জলগুলো আমরা সংরক্ষণ করতে পারি, নদীতে জলের পরিমাণ বৃদ্ধি না পায়। 4 নম্বর হচ্ছে বৃষ্টি জল সংরক্ষণ করতে হবে। এটাও সেম, বৃষ্টি জল সংরক্ষণ করলে কি, বৃষ্টির বেশি জল সংরক্ষণ করলে সেটা কিন্তু আমাদের পরে ক্ষতি করতে পারবে না। মানব সৃষ্ট উপায় কি কি আছে? এক হচ্ছে নিয়মিত নদীর ব্রেডিং করতে হবে, ঠিক আছে। অর্থাৎ কি, নিয়মিত নদীতে যে পলিগুলো জমে সেগুলো পরিষ্কার করতে হবে, তাহলে কি হবে, নদীর গভীরতা বৃদ্ধি পাবে। আর নদীর গভীরতা বৃদ্ধি পেলে কি হবে, জলদান ক্ষমতা বাড়বে, বন্যার পরিমাণ কমে যাবে। আচ্ছা, 2 হচ্ছে বাঁধ শক্ত করতে হবে, অর্থাৎ নতুন বাঁধ নির্মাণ করতে হবে এবং পুরাতন যে বাঁধগুলো আছে সেগুলো কিন্তু রক্ষণাবেক্ষণ করতে হবে। 3 নম্বর কি, ফ্লাড ওয়ার্নিং সিস্টেমকে আরো উন্নত করতে হবে। 4 নম্বর কি, অবৈজ্ঞানিক নির্মাণ কিন্তু বন্ধ করতে হবে, অর্থাৎ যেখানে সেখানে হোটেল রেস্টুরেন্ট তৈরি করলে হবে না। 5 নম্বর কি, জলাধারা ও ছোট রেন কন্ট্রোল ড্যাম তৈরি করতে হবে। তারপরে কি করতে হবে, রিভার মনিটরিং সিস্টেমকে কিন্তু আরো উন্নত করতে হবে। আর কি করতে হবে, ল্যান্ডস্লাইড পন্ড এলাকায় কিন্তু সুরক্ষা কাঠামো আরো বৃদ্ধি করতে হবে। তাহলে এই উপায়গুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা বিভিন্ন প্রাকৃতিক যে সমস্ত ডিজাস্টার সেগুলোকে অনেকটা হলেও নিয়ন্ত্রণ করতে পারবো। এবার চলুন আমাদের মনের মধ্যে একটা কোশ্চেন আসে যে যখন প্রাকৃতিক বিপর্যয় হবে মানুষ কিভাবে সচেতন হবে, আমরা সচেতন হতে পারি। চলুন আমরা সচেতনের উপায়গুলো একটু দেখে নিই। 1 নম্বর হচ্ছে কি, ওয়েদার অ্যালার্ট দেখে আমাদেরকে সচেতন হতে হবে। 2 নম্বর কি, SMS ওয়ার্নিং শুনে আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে। 3 নম্বর কি, ছোট ছোট প্রাকৃতিক সংকেত দেখে আমাদেরকে সচেতন হতে হবে। 4 নম্বর কি, নদীর জলস্তর দেখে সচেতন হতে হবে। তারপর কি, এমার্জেন্সি ব্যাগ তৈরি রাখতে হবে। 6 নম্বর মক ড্রিলে অংশ নিতে হবে। 7 নম্বর পুলিশের নির্দেশ মানতে হবে। এবং 8 নম্বর যেটা সব থেকে ভাইটাল, গুজব না ছড়িয়ে সঠিক তথ্য শেয়ার করতে হবে। তার কারণ এখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু অতিরিক্ত গুজব ছড়িয়ে যাচ্ছে, তাই গুজব আপনারা কম ছড়াবেন, সঠিক তথ্য শেয়ার করবেন যাতে বিভিন্ন মানুষের কাজে লাগে। আজকে তাহলে আমরা টোটাল উত্তরবঙ্গের ডিজাস্টার আলোচনা করলাম। কেন আলোচনা করলাম, তার কারণ হচ্ছে এটা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এবং ইন্টারভিউ কিন্তু কোশ্চেন ধরতে পারে। থ্যাংক ইউ।